সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে অত্যন্ত দুঃখজনক একটি বিষয় নিয়ে আলোচনা করব। দুঃখজনক বিষয়টি ঘটানো হয়েছে, এটি ঘটে নাই। এই যে দেখতে পাচ্ছেন, হিজবুত তাহরীরের ইসলামিস্ট জঙ্গি মাহফুজ আলম, সে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ব্যবস্থা করেছে এবং ছবি সরানোর পরপরই সে যে কথাটি বলেছে সেটি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি একটু একটু করে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো সে কেন করলো, কার নির্দেশে করলো, কে এর পিছনে কলকাঠি নেড়েছিল, তাও আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখাবো। আচ্ছা, তার বক্তব্যটি আমি পড়ে শোনাই। ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, ক্ষমা প্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। আমি আসলে কি বলবো, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কত বড় দুঃসাহস! ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। হাউ ডেয়ার ইউ! এত বড় স্পর্ধা, সাহস কোথা থেকে পেলি তুই? আমি একে তুই তুকারি করে কথা বলছি, যে আমার জাতির পিতা মহান নেতা শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিস্ট নেতা বলে অপমানিত করছে। তাকে তুই তুকারির ভাষা ছাড়া তার জন্য আর কোনো কিছু আমার কাছে নেই। আম সরি, আম রিয়েলি সরি, আমাকে বলতেই হচ্ছে। ৭১ পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমান। তাহলে ৭১-এর আগের শেখ মুজিবের নেতৃত্বে বা ৭১-এর সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন দেশে তো তুই মাহফুজ আলম ক্ষমতায় বসে আছিস। তোর লজ্জা হয় না? লজ্জা হয় না? এই দেশ তো শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছিলেন। যে দেশটি শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সারা বিশ্বের মানচিত্রে, সেই দেশে দাঁড়িয়ে তুই তাকে ফ্যাসিস্ট নেতা বলছিস? হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, তারপরে কি বলেছে, এটি আমাদের জন্য লজ্জা যে আমরা, হ্যাঁ, আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। এটি তোর জন্য লজ্জার ব্যাপার, কারণ তোর তো বা তোদের লজ্জা শরম হায়া নেই। যদি থাকতো তাহলে বঙ্গবন্ধুর ছবি দরবার হল থেকে সরিয়ে নিতে না। ঠিক আছে, এখন তুই বলছিস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ৫ই আগস্টের পর থেকে ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে সরাতে পারিস নাই বলে এটি তোর জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি তোর জন্য এই কারণেই লজ্জার কারণ হবে যে তুই একজন মহান নেতার ছবিকে সরিয়েছিস, এবং এটি সারা জাতির জন্য লজ্জার বিষয়। সারা পৃথিবীর মানুষের কাছে বাংলাদেশ তোর এই আচরণের জন্য লজ্জিত হয়েছে। সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশের বাঙালিরা অকৃতজ্ঞ। এটি তো সারা পৃথিবী, তোর এই আচরণ সারা পৃথিবীর মানুষের কাছে আমাদেরকে লজ্জিত করেছে। তুই বলছিস না সরানোর জন্য তুই লজ্জা পেয়েছিস। হ্যাঁ, না সরানোর জন্য লজ্জা পেয়েছিস, তুই লজ্জিত না। এটি সরানোর জন্য সারা বিশ্বের মানুষের কাছে আমাদের মাথা নত অবনত করিয়ে দিয়েছিস। লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। তোদের আবার লজ্জা শরম আছে নাকি? তোরা তো বেহায়া। আচ্ছা, এরপরে আমি একটু একটু করে ধরি। সে বলেছে ক্ষমা প্রার্থী। না,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর জন্য 5ই আগস্টের পর না সরানোর জন্য তুই ক্ষমা প্রার্থী হচ্ছিস, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর জন্য, বঙ্গভবন থেকে সরানোর জন্য তোকে আমরা ক্ষমা করব না। তুই তো উল্টো দিকে পল্টি মেরে ক্ষমা চাচ্ছিস, বলছিস যে 5ই আগস্টের পর বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না সরানোর জন্য তুই ক্ষমা প্রার্থী এবং লজ্জিত। কত বড় স্পর্ধা হলে একথা তুই বলতে পারলি? তুই ক্ষমা প্রার্থী না, বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর জন্য তুই অপরাধী। তোকে এরপরে তোকে ক্ষমা করা যাবে না। তুই যদি ক্ষমা প্রার্থীও হয়ে থাকিস, এই অপরাধের জন্য তোর বিচার হবে। তোকে কোনো ক্ষমা নাই, তোকে ক্ষমা করা যাবে না, মাফ করা যাবে না। এরপরে সে কি লিখেছে শুনুন। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। আরে তোর গোষ্ঠী কিলাই তোর জুলাইয়ের চেতনা কি? আমাদের চেতনা কি? আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে 71-এর চেতনা, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে, রক্তের মধ্যে 71-এর চেতনা। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চের চেতনা, ডিসেম্বর, ফেব্রুয়ারি, মার্চের চেতনা। ঠিক আছে? তোর জুলাইয়ের গোষ্ঠী কিলাই। জুলাই এবার কি? হ্যাঁ, জুলাইয়ের গোষ্ঠী কিলাই আমি। 5ই আগস্ট ছিল বাংলাদেশে রাজাকারদের উত্থানের দিন। এটি বাংলাদেশের পরাধীনতার দিবস। স্বাধীন হওয়ার মতো পরে বাংলাদেশ প্রথমবারের মতো সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে পরাধীন হয়েছে। 71 সালের 16ই ডিসেম্বর স্বাধীনতাকামী মানুষের বিজয় হয়েছিল। স্বাধীনতাকামী মানুষ রাজাকার আলবদরদেরকে এই 71 সালে পরাজিত করে 16ই ডিসেম্বর বিজয় লাভ করে। আর এত বছর পরে 5ই আগস্ট সেই পরাজিত শক্তি বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী বা স্বাধীনতার সপক্ষের মানুষদের কাছ থেকে জোর করে এই দেশকে হাইজ্যাক করে ক্ষমতাসীন হয়েছে। এই 71-এর পরাজিত শক্তির উত্থান হয়েছে, আর এদের মাধ্যমে 71-এর স্বাধীনতা যুদ্ধের সপক্ষের মানুষদেরকে হটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কাজ হবে না বাবাজি, কাজ হবে না। তোমার খবর আছে? এটিকে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। বুঝতে পারছেন? জুলাইয়ের চেতনা। আর একটু শুনাই, আমি এর পরিচয় আপনাদেরকে দিচ্ছি, একটু পরে দেখবেন। থেকে তার ছবি সরাতে পারেনি, ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। তিনি আরও লিখেছেন, শেখ মুজিব এবং তার কন্যা অগণতান্ত্রিক 1972-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা সহ বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলেই কেবল আমরা 1971-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। হাউ ডেয়ার ইউ! সে বলছে তাহলে আমরা 1971-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। এই কথাটুকু বলার অধিকার তোকে কে দিয়েছে? আমাকে বলুন, আর কি বলবো আমি? তো একটা কথা মনে রাখিস, শেখ মুজিবের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে টাকা থেকে সরিয়ে নিলে বা বিভিন্ন অফিস আদালত থেকে সরিয়ে নিলে মানুষের অন্তর থেকে সরিয়ে নিতে পারবি না। শেখ মুজিবের নাম পৃথিবীর ইতিহাস থেকে মোছা সম্ভব হবে না।
1971 সালের 7ই মার্চের ভাষণ ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে। এটি একটি দুর্লভ ভাষণ। তাহলে ওইখান থেকে ওই ভাষণটা সরিয়ে নে। তোর ইনুসের রিসেট বাটনে পুশ করে তুই বাংলাদেশ থেকে শেখ মুজিবের নাম মুছে দিবি, জানোয়ার কোথাকার। হ্যাঁ, এটি সম্ভব না। ইট ইজ ইম্পসিবল। বঙ্গবন্ধু শেখ মুজিবের ইতিহাস তোরা বাংলাদেশের ইতিহাস থেকে মুছে দিতে পারলেও পৃথিবীর ইতিহাস থেকে তার নাম মুছা সম্ভব হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা সহ আরো বহু মুক্তিকামী মানুষের নেতাদের অনুপ্রেরণার উৎসস্থল ছিলেন। আর তুই তো রাজাকারের বাচ্চা রাজাকার। শেখ হাসিনা ঠিকই বলেছিলেন তোরা রাজাকারের নাতিপুতি, ঠিকই বলেছিলেন। আচ্ছা, আমি একটি দেখাই আপনাদেরকে, আমি একটি কোটেশন দেখাই। এটি মহাত্মা গান্ধী বলেছিলেন। তিনি বলেছিলেন, দে মে টর্চার মাই বডি, ব্রেক মাই বোনস, ইভেন কিল মি, দেন দে উইল হ্যাভ মাই ডেড বডি বাট নট মাই অবিডিয়েন্স। আচ্ছা, মহাত্মা গান্ধী বলেছিলেন তারা আমাকে আমার শরীরের উপর নির্যাতন চালাতে পারে, আমার হাড় গুড় ভেঙে দিতে পারে, ইভেন আমাকে মেরে ফেলতে পারে, কিন্তু তারা অবশেষে তারা আমার ডেড বডি পেতে পারে। হ্যাঁ, অবশেষে তাদের কাছে আমার ডেড বডি থাকতে পারে, কিন্তু আমার আনুগত্য তারা আদায় করে নিতে পারবে না। ঠিকই বলেছিলেন। তো এটি যদিও মহাত্মা গান্ধী ওনার নিজের মতো করে বলেছেন, কিন্তু এটি আসলে আমার গুরু, ফাউন্ডার অফ স্টোইক স্কুল, স্টোইসিজম, জিনোর কথা। ঠিক আছে, তো যাই হোক, যে বা যারাই বলুক না কেন, ডাজন্ট ম্যাটার। তো এই মাহফুজ আবদুল্লাহরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে দিতে পারে বাংলাদেশের ইতিহাস থেকে, বঙ্গভবনের দরবার হল থেকে তার ছবি নামিয়ে দিতে পারে, কিন্তু জনগণের অন্তর থেকে, পৃথিবীর মানুষের অন্তর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তারা মুছে দিতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে। মানুষের এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটি এই সমস্ত স্লোগান দেওয়া থেকে মানুষকে বন্ধ করে রাখতে পারে, মানুষের মুখে তালা লাগিয়ে দিতে পারে, কিন্তু মানুষের অন্তরে তো তালা লাগাতে পারবে না। একজনের মুখ বন্ধ করে দিলে পরে সে হয়তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিবে না, কিন্তু তার অন্তর থেকে তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান এইসব বাক্য বা শব্দ বা স্লোগান কেড়ে নেওয়া সম্ভব নাকি বলুন তো দেখি? উত্তর হচ্ছে না। আচ্ছা, এইদিকে আমি বেশি না গেলাম। আমি বঙ্গভবনের দরবার হল থেকে দরবার হলে আর কি করেছে একটু শোনা যাক। মাহফুজ আরও লিখেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হবে না। আচ্ছা, এখন সে লিখেছে ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হবে না। তো আমি এর উত্তরে যেটি বলবো সেটি হলো যে তুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরিয়ে নেওয়ার পরে ক্ষমা প্রার্থী হলে পরেও আমরা তোকে ক্ষমা করব না। তুই আবার কে হস এটি বলার জন্য? ক্ষমা না হওয়া পর্যন্ত বা ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হবে না। তো ফ্যাসিস্ট তো তুরাই, ইনুস তো ফ্যাসিস্ট না, তুইও ফ্যাসিস্ট, তুই তো মাস্টার মাইন্ড না। তোর নির্দেশনায় ইনুস ইন্ডেমনিটি বিল করে 4000-এর মতো পুলিশের উপর নিধনযজ্ঞ চালানোর অপরাধকে দায়মুক্ত করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই যে ফ্যাসিস্ট কাজটা তোমরা করলে, এই ফ্যাসিস্ট কাজের বিচার না হওয়া পর্যন্ত তোদের সাথে আমাদের কোনো সমঝোতা হবে না। এটা তুই বলছিস, আমরা বলছি। তুই, তোর গুরু ইনুস
ফ্রড মাজার, বামাতি, সাদা শকুন, ফ্রড মাজার, এদের সাথে আমাদের কোনো সমঝোতা হবে না, এবং এদেরকে তুই সহ এদেরকে মাফও করে, ক্ষমাও করে দেওয়া হবে না। রিয়েল ফ্যাসিস্ট তুরা। আজকে সারা বাংলাদেশে ফ্যাসিস্টদের শাসন চলছে, ঠিক আছে? আর বেশি বলবো না, ডোজ বেশি হয়ে যাচ্ছে, আর একটু শোনাই। এর আগে গত 28 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আচ্ছা, এদিকে যাচ্ছি না আমি। আচ্ছা, এইবার আমি আসি আসল কথায়। এটি সে কেন করলো, আমি তার আরো কিছু পরিচয় দেব। আচ্ছা, এটি করেছে কেন? এই যে পিনাকি ভট্টাচার্য, এটা হচ্ছে তাদের নাস্তিক গুরু। সে কিন্তু, পিনাকি ভট্টাচার্য কিন্তু কমিউনিস্ট, বুঝতে পারছেন? পিনাকি ভট্টাচার্য বেশ কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই দেখুন, বঙ্গভবনের অফিস বা দরবার হল থেকে সরিয়ে নেওয়ার জন্য কাউমাউ হাউ কাউ চিৎকার শুরু করে দিয়েছিল। হ্যাঁ, তো এতদিন যাবৎ, গেল 3 মাস যাবৎ পিনাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়ার জন্য বারবার তাগাদা দিয়ে আসছিল, কিন্তু তার কথা কেউ শুনে নাই। রিসেন্টলি তার এই কথাটি শোনা হয়েছে, শুনে কার্যকর করা হয়েছে। এর পিছনের কারণটি আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি এটি দেখাই একটু। এই দেখুন কি বলে পিনাকি। এখন নাইদের রুমে এক মুহূর্ত থাকবে কেন? ওইটাই তো বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা। আবার দেখেন এই ধর্ম উপদেষ্টা কি বলে। আচ্ছা, তো পিনাকি বলছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, হ্যাঁ ছবি, কি জানি আসিফ নমরুদের অফিসে, আসিফ নমরুদের রুমে তার দেওয়ালে টাঙ্গানো রয়েছে। নাহিদ ইসলামের অফিস কক্ষে, তার দেওয়ালের মধ্যে এটি টাঙ্গানো রয়েছে। তো এটি যদি সরানো না হয় তাহলে 5ই আগস্টের সন্ত্রাসী হামলা বা আক্রমণের সাথে এটি এটি মানায় না, ঠিক আছে? তো এতদিন যাবত তো তারা শুনে নাই, হঠাৎ করে শুনলো কেন? আমি একটু দেখাই। এই দেখুন, ফ্রান্সে, প্যারিসে প্রবাসীদের সংগঠিত করে আমাদের পাশে দাঁড়ানো বিপ্লবীদের সাথে, এই দেখুন পিনাকি আইনজা কইরা ধরছে কারে? আসিফ মাহমুদ। ওই যে এই আসিফ মাহমুদের খাসলত জানেন তো? ওই যে সে কোনো ভাষণ দেওয়ার আগে প্রতি 5 সেকেন্ড বা 2 সেকেন্ড পর পর আ আ উ আ ও আ উ, এই আ ও আ উ উ আ 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 শব্দ বাহির করনেওয়ালা আসিফ মাহমুদ পিনাকির সাথে আইনজাইনজি করে ছবি তুলে দেশে আসার পরপরই, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো পিনাকি এই আসিফ মাহমুদরে আচ্ছা তরিকা সে ডোজ দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, ডোজ দিছে। এই ডোজ খেয়ে এসে সে এটিকে কার্যকর করেছে, বুঝতে পেরেছেন? এই আসিফ মাহমুদ হচ্ছে, আপনারা তার বক্তব্য প্লে করে শুনবেন। উ আ উ আহা আ আ আমি বলছি জুলাই বিপ্লব, আমি বলছি, হ্যাঁ হ্যাঁ ফ্যাসিস্টদেরকে, হ্যাঁ হ্যাঁ উ আ হ্যাঁ করা যাবে না। প্রতি 5 সেকেন্ড পর পর সে নাকি আবার ভাষা বিজ্ঞানে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করেছে। তো এই ভাষা বিজ্ঞানে মাস্টার ডিগ্রি করেছে করে কি সে এই আ উ আহা উহু এইগুলো শিখলো নাকি মাদ্রাসায়, মাদ্রাসায় পড়াকালীন অবস্থায় হুজুরদের বেডে গিয়ে যে আ উহ শব্দ করত, এটির প্র্যাকটিস কি এখনো সে করতেছে? এই পুরানা খাসলত কি তার এখনো যায় নাই? এখনো আহা উহু করে, বাকি সবগুলো ভুলে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা যাকগে, এটার নাম দিছি আ উ আ আ আ আ হ্যাঁ, আসিফ। নামই শুরু হয়েছে আ দিয়ে, আসিফ উ আ উ। এই তার ভাষণ তার বক্তব্য শুনবেন, শুনলে পরে
ওই আ উহু উহু আহা আ এইগুলো করে একটু কয়েক সেকেন্ড পর পর আর কি। হুম ওই যে পুরানা হাসলত মাদ্রাসায় হুজুরদের গেলমান থাকাকালীন অবস্থায় মজা পেয়ে এইগুলো করতো। ওই অভ্যাস এখনো যায় নাই। এই 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 হাসলত এখনো রয়ে গেছে। আচ্ছা যাক এইটা মজা করে বললাম স্যাটায়ারিং, ডোন্ট গেট মি রং, একটু তো মানে রসবোধ থাকা উচিত। আচ্ছা গেল এইটা। আহ, আর একটু দেখাই। হুম আচ্ছা দেখাই। এই দেখুন, এই দেখুন, এই যে এই যে এই যে এটা এটা ওইটা এটা হচ্ছে মাহফুজ আলম। দেখেন কি পরিমাণ আচ্ছা এর বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন তো। এই দেখুন, হ্যাঁ দাঁত দিয়ে নিচের ঠুটে কামড় দিচ্ছে। এটি কাইন্ড অফ হিংস্রতার পরিচয়, ভয়ঙ্কর। এ থেকেই তার সাইকোলজি খুব ভালো করে বোঝা যায়। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই বডি ল্যাঙ্গুয়েজ থেকেই প্রমাণিত হয় যে সে ভয়ঙ্কর একটা মানুষ। দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই দেখুন, এরো সাইন দিলাম, দেখলেন? হ্যাঁ, মানে মানুষ যখন খুব ক্রোধান্বিত বা রাগান্বিত থাকে তখন দাঁত কিরমির করে, দাঁত দিয়ে ঠুট কামড়াইয়া ফেলে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি কিন্তু আসল জায়গায় ধরি। আচ্ছা এইবার আসি আসল কথায়, আরেকটি কথায়। এই দেখুন, এই দেখুন, মাহফুজ আলম 25শে মার্চ 2017 সালে একটা পোস্ট দিয়েছে। দেখুন, কমরেড মাও আমার আমার ভাঙ্গা চুইরা আমারে ভাঙ্গা চুইরা দিছে। তো কমরেড মাও কি, আর মুখ খারাপ করলাম না, কমরেড মাও আমারে দুইসা দিছে। হুম কোন দিকে লাগাইছে কমরেড মাও? কমরেড মাও আমারে, হ্যাঁ আমারে ভাঙ্গা চুইরা দিছে, আমার মাজা ভাঙ্গা দিছে। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন? কমরেড মাও তারে একেবারে শেষ কইরা ফেলাইছে, মানে পিছন দিক দিয়ে লাগাইছে। বুঝতে পারছেন? তো এই মাহফুজ আলম, বোঝা যাচ্ছে যে কমরেড মাও সেতুকেও ফলো করতো, ওইখান থেকেও আইডিয়া নিয়েছে, ওই লং মার্চ টার্চের আইডিয়া ওইখান থেকে নিছে। ভয়ঙ্কর না জঙ্গি। আপনারা ভারতে মাওবাদী জঙ্গিদের কথা শুনেন নাই? শুনেছেন তো। হুম এই হচ্ছে এইটা। আর ওই যে ফ্রড মাঝার, হ্যাঁ ওই ফ্রড মাঝার, আই মিন ফরহাদ মাঝার, বামাতি সাদা শকুন, সেও কিন্তু খুব সম্ভবত মাওবাদী। হ্যাঁ, চিঙ্কুবাম। হুম আর এর গুরু হচ্ছে ওই লুঙ্গি বাম, বামাতি সাদা শকুন, ফ্রড মাঝার। বুঝতে পারছেন? ওই সাদা শকুন, বামাতি সাদা শকুন মাহফুজ আলম রে, হ্যাঁ মাহফুজ আলমের মাজা ভাঙ্গা দিছে। এই দেখুন না, এখানে লিখছে কমরেড মাও আমারে ভাঙ্গা চুইরা দিছে। কোন দিকে তোর ভাঙ্গা চুইরা দিল? হ্যাঁ, পিছন দিকে নাকি সামনের দিকে নাকি কোন দিকে ভাঙ্গা চুইরা দিছে? মাজা ভাঙ্গা দিছে। বাহ, আর তুই বাংলাদেশের মাজা ভাঙ্গা দিছস। মনের দুঃখে এইগুলো বললাম। তো আপনাদেরকে তো দেখাইলাম। আহ, তো আজকে এই পর্যন্ত থাকুক। আর যাওয়ার আগে আমি বলি, ওই ওই মাহফুজ আলম, এই বেয়াদবটার যাতে বাংলাদেশে বিচার হয়। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।